সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্নের উত্তরের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নদের পিডিএফ গুলো নিতে পারো। দেখো এখানে এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। একের দেখে বলা হচ্ছে বাংলাদেশের কলেজের সভায় বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন। অপশান কত দেওয়া আছে? 10টা, এরপর 8টা, 12টা না 9টা। তো সঠিক উত্তর কোনটা হবে? বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন 12টা। ঠিক আছে, দাম গল্পের প্রশ্নটা। এরপর হচ্ছে 1-2 নম্বর দাগে চণ্ডীর আদেশে ধায় কারা ধায়। এখানে অপশান রয়েছে নদীগণ, নরগণ, নদ নদীগণ না দেবগণ। তো চণ্ডীর আদেশে ধায় কারা ধায়, উত্তর লিখবে এখানে নদ নদীগণ। ঠিক আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সেখানকার প্রশ্ন তোমাদের দেওয়া হয় যেটা। ওকে, এরপরের প্রশ্ন 1-3 নম্বর দাগে কবি দাঁড় টানেন বিরামহীন সারাদিন সকাল সন্ধ্যা জোয়ার ভাটায়। তো কবি দাঁড় টানেন এখানে সঠিক উত্তর কী হবে? বিরামহীন। ওকে, অপশান কয়েকটা। ঠিক আছে, নোংর কবিতার প্রশ্ন এটা তোমাদের। এরপর 1-4 নম্বর হচ্ছে চলন্তিকাটা টেনে বের করতে। চলন্তিকাটা হলো ঠেলাগাড়ি, ঘুগনির দোকান, পোশাক না অভিধান। তো এখানে চলন্তিকাটা বলতে বোঝানো হয়েছে অভিধান। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1-5 নম্বর দাগের প্রশ্ন শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি না স্বরসঙ্গতি। তো শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব থাকলে তা যদি আগে থেকে উচ্চারিত হয় তাহলে তাকে বলা হয় অপিনিহিতি। 1-6 নম্বর ধ্বনির লিখিত রূপকে কি বলে? অপশান দেওয়া আছে মূর্তি, বর্ণ, অক্ষর না শব্দ। তো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। 1-7 নম্বর স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম না ব্যঞ্জনাগম। তো এখানে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? আদি স্বরাগম হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রথমেই কিন্তু স্বরের আগমন হয়েছে, স্বরধ্বনি এখানে আগমন হয়েছে, তার জন্য এটা হচ্ছে আদি স্বরাগম। 1-8 নম্বর কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো তালবস্য, র, ল না কোনোটি নয়। তো এখানে কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হচ্ছে র। ঠিক আছে, অপশান খয়েরটা। এরপর 2 নম্বর দাগের প্রশ্ন কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 7 = 7। 2-1 নম্বর দাগে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। কি সম্পত্তি করে ফেললো? এখানে উত্তর লিখবে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ঠিক আছে, ইলিয়াস গল্পের প্রশ্ন, অর্থাৎ ইলিয়াস এই সম্পত্তিগুলো করেছিল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে কোথায়। কিভাবে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে? উত্তর লিখবে তটের কাছে জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে নোংর কবিতার প্রশ্ন। 2-3 নম্বর সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠিতে, কোন ভয়ের কথা বলা হয়েছে? উত্তর লিখবে মাস্টারমশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা বলা হয়েছে। ওকে, এটা হচ্ছে দাম গল্পের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 2-4 নম্বর সেউত্ত পাপ, কোন কাজকে বক্তা পাপ বলেছেন? এখানে উত্তর লিখবে মজুরের ওপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। ওকে, এটা হচ্ছে তোমাদের ইলিয়াস গল্পের প্রশ্ন। নেক্সট হচ্ছে 2-5 নম্বর মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলির নাম লেখো। তো উত্তর লিখবে দেখো মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও এইগুলো। এরপর হচ্ছে 2-6 নম্বর স্বরভক্তির অপর নাম লেখো। তো স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। 2-7 নম্বর প্রচলিত সন্ধির নিয়ম মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলে? নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলে? তো প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। 3 নম্বর থেকে কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 3 নম্বর করে দেওয়া আছে, 3×6 নম্বর। তো 3-1 নম্বর থেকে যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কিসের দামের কথা বলা হয়েছে? তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন? তো দেখো উত্তর লিখবে উক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে।
কথক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটবেলাকার মাস্টারমশাই সম্পর্কে লেখা গল্পের দামের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবার সেই তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন না, গল্পটি লেখার বেশ কয়েক বছর বাদে কথকের সঙ্গে মাস্টারমশাইয়ের দেখা হলে কথক বুঝতে পারেন মাস্টারমশাই যেন স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্র। যে স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে মাপা যায় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা যা কুবেরের ভাণ্ডারের থেকেও দামি, আর তাকেই কিনা তিনি 10 টাকায় বিক্রি করেছিলেন। নেক্সট হচ্ছে 3-2 নম্বর, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনীকে সকল লোক তাকে স্মরণ করে কেন। এখানে উত্তর লিখবে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লিখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি। পুরাণ মতে জৈমিনী হলো বজ্রপাত নিবারক, অর্থাৎ এই জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় আর কি। ঠিক আছে, তো কলিঙ্গ দেশের লোক এই জৈমিনীকে স্মরণ করছিলেন কেন। উত্তর লিখবে, দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। সেখানে 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল, চারদিকে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল, তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করছিলেন যাতে বজ্রপাত বন্ধ হয়। ওকে, 3 নম্বর, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে, তিনি সত্য বলতে পারবেন কেন। তো দেখো, এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী সামসেমাগের কথা বলা হয়েছে। ঠিক আছে, ইলিয়াস গল্প থেকে এটা নেওয়া হয়েছে প্রশ্নটিকে। এবার বলা হয়েছে তিনি সত্য বলতে পারবেন কেন। উত্তর কি লিখবে না, মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এ বিষয়ে তার স্ত্রী সামসেমাগই ভালো বলতে পারবে। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে। নেক্সট হচ্ছে 4 নম্বর, দেখে কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নে মানে এখানে 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। তো 4-এর 1 নম্বর দেখে, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, কে কাকে কি বিক্রি করেছিলেন। এরপর বক্তার মনে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছিল তার কারণ লেখন। তো দেখো, উক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। ওকে, কথক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটবেলাকার মাস্টারমশাই সম্পর্কে লেখা গল্প পত্রিকা কর্তৃপক্ষকে 10 টাকায় বিক্রি করেছিলেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে তার আত্মগ্লানি যে সৃষ্টি হয়েছে তার কারণ কি ছিল। উত্তর লিখবে, তার লেখায় বকাঝকা করে এবং তাড়না করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না, নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে একথাই বুঝিয়ে দেন কথক। কিন্তু বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে বয়সের ভারে জীর্ণ সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথকের আবারও দেখা হয়, কথকের সব ধারণা পাল্টে যায়। মাস্টারমশাই শুধু তার বক্তৃতারই প্রশংসা করেন না, জামার পকেট থেকে বের করেন সেই জীর্ণ পত্রিকা, যাতে ছিল মাস্টারমশাইকে নিয়ে কথকের লেখা বাল্য স্মৃতিটি। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইয়ের মুখে একথা শুনে আত্মগ্লানিতে মাটিতে মিশে যান কথক। 4-এর 2 নম্বর দাগে, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, কে কাকে একথা বলেছেন, কিভাবে উদ্দিষ্ট ব্যক্তি বক্তার বন্ধু হয়ে উঠেছিল লেখন। তো দেখো, এখানে উত্তর লিখবে, আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। রাজশালক ধীবরকে একথা বলেছেন। ওকে, এরপর কিভাবে রাজশালক ধীবরের বন্ধু হয়ে উঠেছিল সেটা আমাদের লিখতে হবে। দেখো, কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজার শালক এবং 2 রক্ষী পিছনে হাত বেঁধে তাকে ধরে নিয়ে আসেন। ধীবর আংটি চুরি করেনি জানালেও তারা তা বিশ্বাস করেন না। প্রথম রক্ষী বিদ্রুপ করে জানতে চান তাকে সদ্ব্রাহ্মণ মনে করে রাজা আংটিটা দান করেছেন কিনা। ধীবর এই সময় রক্ষীদের তীব্র ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়ে। সে জাল, বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরার কথা বললে তা নিয়েও তাকে ব্যঙ্গ শুনতে হয়। ধীবর এর প্রতিবাদ জানায়। সে রুই মাছ কাটার সময় মাছের পেটে আংটি পাওয়ার কথা বলেন। রাজশালক ঘটনার সত্যতা যাচাই করতে রাজার কাছে যান। ফিরে এসে জানান যে ধীবর সবই সত্য কথা বলেছেন এবং সে কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। শুধু তাই নয়, রাজা খুশি হয়ে ধীবরকে আংটির সমমূল্যের অর্থ দিয়েছেন বলেও তিনি জানান। তারপর রাজশালক ধীবরকে জানায়, আজ থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 4-এর 3 নম্বর দাগে, নোঙর কবিতায় যে জীবন সত্য ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখন। দেখো, উত্তর লিখবে, কবি অজিত দত্ত নোঙর কবিতায় নোঙরকে বন্ধনের প্রতীক রূপে আর পরিচিত বাস্তব জগৎকে নদীর তটের প্রতীক রূপে ব্যবহার করেছেন। বাস্তব জগতের বাইরের জগৎকে তিনি দূর সিন্ধু পার বা সপ্ত সিন্ধু পার বলে অভিহিত করেছেন। সেই বহুদূর জগতে পাড়ি দিতে চেয়েও কবির জীবন নৌকো
নৌকা নোঙরে বাঁধা পড়েছে। জোয়ারের ঢেউগুলি কবির জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার প্রতীক, যা নৌকায় মাথা ঠুকে অর্থাৎ কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায়। সেই দূর সমুদ্রে পাড়ি দিতে চেয়েছিলেন কবিও। জোয়ার ভাটা হলো জীবনের উত্থান পতন, আশা নিরাশার প্রতীক। নোঙর যেমন স্থিতি বা বন্ধন, তেমনি স্রোত হলো গতির প্রতীক। বাণিজ্য, পণ্য এগুলি হলো লাভ ক্ষতিময় জীবন, জীবিকা ও সৃষ্টি সম্পদের প্রতীক। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? এখানে উত্তর লিখবে সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর বিচিত্র ডায়েরিটি লেখক পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে। ঠিক আছে, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? তো ডায়েরিটির বিশেষত্ব হচ্ছে 1 নম্বর রহস্যময় কালি। বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ। ঠিক আছে, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরই লেখকের খটকা লাগে, কারণ তিনি দেখেন কালির রং লাল। মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন। ওকে, বাড়ি ফিরে আবার খাতাটা খুলতে লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে, লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে। এরপর 2 নম্বর হচ্ছে বিস্ময়কর পৃষ্ঠা। এমনকি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলো তাতে দাঁত বসালেও ওই খাতার কাগজ তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। লেখক বিস্মিত হয়ে যান। 3 নম্বর হচ্ছে আশ্চর্যের বিষয়। দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং 5 ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটা ফেলে রাখলেও কালির রং বদলেই চলে। ঠিক আছে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা, যে ডায়েরিকে লেখকের একসময় অক্ষয় অবিনশ্বর মনে হয়েছিল তা শেষ পর্যন্ত ডিও পিঁপড়ের পেটে যায়, অর্থাৎ পিঁপড়েতে সেই খেয়ে নেয় আর কি। ঠিক আছে, বিস্ময়ে হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনীর সত্য মিথ্যা বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন। তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 5-এর 2 নম্বর দাগে। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। তারা নামার পর মঙ্গলের প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণী যা দেখেছিল তার বর্ণনা দাও। এখানে দেখো সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞানের গল্প বোমযাত্রীর ডায়েরিতে বর্ণিত মঙ্গল গ্রহের পাথরের ঢিবিগুলির রং হলদে। গাছপালা, মাটি, পাথর সবই নরম রবারের মতো। সেখানকার নদীতে বহমান জলের বর্ণ লাল, প্রবাহিত জল তরল নয় বরং স্বচ্ছ পেয়ারার জেলির মতো। মঙ্গলের ঘাস আর গাছপালা সব নীল রঙের, আর আকাশের রং সবুজ। পৃথিবীর তুলনায় উল্টো রকমের মঙ্গলে বিচিত্র আবহাওয়া ও বরফের পাহাড় বিরাজমান। মঙ্গল গ্রহের মাধুর্যময় ভোরের আকাশে সবুজ রঙের ওপর লালের ছোপ পড়ে অসাধারণ হয়ে ওঠে। ঠিক আছে, এদিকে মঙ্গলের জীবগুলিকে অদ্ভুত দেখতে। আষ্টে গন্ধে পূর্ণ মঙ্গল গ্রহের জীব দেখতে মানুষও নয়, জন্তুও নয়, আবার মাছও নয়। আসলে 3-এর সঙ্গে কিছু মিল আছে। এরা লম্বায় 3 হাত পরিমাণ, এদের পা রয়েছে, তবে হাতের বদলে মাছের মতো ডানা। অস্বাভাবিক রূপের সেই প্রাণীদের মাথায় মুখজোড়া দন্তহীন হাঁ, ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ। ওকে, এদের সর্বাঙ্গে চামড়ার বদলে মাছের মতো আঁশ। এরা ভালো করে ছুটতে পারে না, মানুষের মতো কথা বলতে পারে না, প্রচণ্ড আঘাত পেলে চি শব্দ করে। তবে এদের একটা গুণ রয়েছে, বিপদ বুঝলে সংঘবদ্ধ প্রতিরোধ ও আক্রমণ করে। ঠিক আছে, তো এইভাবে লিখলাম আমরা এই প্রশ্নের উত্তরকে। দেখো এরপর 6 নম্বর থেকে ভাব সম্প্রসারণ করতে বলা হচ্ছে। এখানে দেওয়া আছে পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। প্রশ্নের মান 5 নম্বর। এটাকে ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। এই যে লাইন দেওয়া রয়েছে এই লাইনটিকে। তো দেখো আমরা লিখছি, পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়াতেই জীবনের সার্থকতা। নিজের স্বার্থকে বড় করে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয়। এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায়। ফুল গাছে ফুটে চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ে, সে কখনো নিজের জন্য ফোটে না, অন্যকে আকৃষ্ট করতে মুগ্ধ করতেই ফোটে। এটাই ফুলের সার্থকতা। মানব জাতির উচিত ফুলের এই কল্যাণকর ব্রতকে নিজের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করা।
মানুষ যদি তার ক্ষণস্থায়ী জীবন ভোগবিলাস ও স্বার্থের কাজে ব্যয় করে তবে তাতে মানুষের সংকীর্ণতা ও স্বার্থপরতাই প্রকাশ পায়। নিজের সুখ ও স্বার্থ নয় বরং পরের জন্য জীবনকে কাজে লাগাতে পারলে তাতে মানুষের মহত্বের প্রকাশ ঘটে। নিজের সুখের কথা বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য প্রয়োজনে জীবন ও মন উৎসর্গ করলে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। ওকে, এটাই হচ্ছে এর ভাব সম্প্রসারণ। তো এর সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে যে কোনো একটি তোমাদের করতে হবে। এখানে বলা হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ঠিক আছে, এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। এটা আমরা প্রথমে লিখছি, এর মূল ভাবটা কি না, নিজ নিজ পরিবেশ মণ্ডলে সকল জিনিসই সুন্দর দেখায়। অর্থাৎ যে যে পরিবেশে থাকে তাকে সেই পরিবেশেই কিন্তু মানায়, অর্থাৎ সেই পরিবেশই তার জন্য ভালো আর কি। এরপর দেখো আমরা সম্প্রসারিত ভাব অর্থাৎ এর যে মূল ভাব সম্প্রসারণ সেটা আমরা লিখছি, সর্বশক্তিমান ঈশ্বর পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন। বনে প্রাণী থাকে, সমুদ্রের তলদেশেও প্রাণী থাকে মরুভূমিতে এবং হিমশীতল তুষার অঞ্চলেও। যার যেখানে সৃষ্টি তাকে সেখানে সুন্দর দেখায়। বনের পাখিকে খাঁচায় পুষলে তার জীবনে বিঘ্ন ঘটে। মরুভূমির উট কাদায় চলতে পারে না। এরূপ শিশুর নিরাপদ আশ্রয় মায়ের কোলে। ফুলকে বৃন্তচ্যুত করলে অর্থাৎ বৃন্ত থেকে ছিঁড়ে ফেলে ওকে নানাভাবে বৃন্তচ্যুত করে নানাভাবে সাজালেও যেমন ফুল তার পূর্ব সৌন্দর্য ফিরে পায় না, তেমনি শিশুকেও মায়ের কোল থেকে সরিয়ে নিলে তাকে অনেকটা বেমানান দেখায় এবং তার মুখের হাসি মলিন হয়ে যায়। অতএব যে পরিবেশে যার আবির্ভাব সেই পরিবেশেই সে সুন্দর। ওকে, এটাই হচ্ছে এর ভাব সম্প্রসারণ। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই প্রশ্নোত্তরগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর যদি তোমরা এর প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে যাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।